প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সেল টিভির সকালের প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে খবর বিশ্লেষণে আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আলাজাদ ভাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যথারীতি আজকেও সেল টিভিতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, দৈনিক ইত্তেফাক, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং যুগভিরিক। অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করছিল আজকে মালঞ্চ বুক সেন্টার, রাজা ম্যানশনের দ্বিতীয় তলা মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী জনাব অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম সাহেবকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। হাতে নিচ্ছি পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 24 ডিসেম্বর 2025, 9 পৌষ 1432 বঙ্গাব্দ, 3 রজব 1447 হিজরি। প্রথমে পত্রিকার খবর দিয়ে পত্রিকা পড়া শুরু করি। চিরতরুণ ইত্তেফাকের 73 বছরে পদার্পণ। 73 বছরের পদার্পণ করে আমরা স্বাগত জানাই। বার্ধক্য উল্লেখ করেছেন তরুণ, চিরতরুণ অর্থাৎ এখনো যৌবনের মধ্যে এখন চলছে আর কি। ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে কথা বলবেন আপনি অবশ্যই। না, শুরু করে দিন, এটা নিয়ে শুরু করতে পারেন। যাতে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমরা গর্ব করি, বা আমি গর্ব করতে পারি অবশ্যই যে ইত্তেফাক আমাদের গর্ব, ইত্তেফাক আমাদের অহংকার নানা কারণে। একটা হচ্ছে তার বয়স 73 বছর, 73 বছরে তারা পড়ছে, 72 বছর পার করলো। চিরতরুণ ইত্তেফাক বলে সেই বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। আসলে চিরতরুণ, এখনো তার যৌবনকে ধরে রেখেছে। ইত্তেফাক এখনো মানুষের গ্রহণযোগ্য এবং খুব জনপ্রিয়। কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটা আসছে, বাংলাদেশে এখন অনেক পত্রিকা, তো এরপরেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এছাড়া অনলাইন গণমাধ্যম আসার পর, টেলিভিশন আসার পর পত্রিকা জগতে কিছুটা একটু ঢাল বলা যায় আর কি সময়টা। এরপরও যে পত্রিকাগুলো এখনো মানুষকে আকৃষ্ট করে, মানুষের কাছে গ্রহণযোগ্য, সেগুলোর মধ্যে ইত্তেফাক অন্যতম। এই পত্রিকার বিশেষত্ব হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ, এর আগের আমাদের যে স্বাধিকার আন্দোলন, দুটির সাথে ইত্তেফাকের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ওই ধরনের একটা বিশেষ মুহূর্তে তার জন্ম হয়েছিল। ইত্তেফাক যে ভূমিকা পালন করেছে সেটা আমাদের ইতিহাসে স্বাধিকার আন্দোলনে মুক্তিযুদ্ধ পর্যন্ত, মুক্তিযুদ্ধের সময় যদিও চলা অবস্থায় তারা প্রকাশিত হয়েছে, কিন্তু ভূমিকা রাখতে পারেনি। কিন্তু এর আগে পর্যন্ত, ধরেন 25শে মার্চ পর্যন্ত ইত্তেফাক যে ভূমিকা পালন করেছে এটা ঐতিহাসিক ভূমিকা। আর এই পত্রিকার সাথে যারা জন্ম থেকেই যুক্ত ছিলেন, প্রথমেই আসে হুসেন সোহরাওয়ার্দী, মানস পুত্র যাকে আমরা বলে থাকি, তিনি। তার সঙ্গে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা হিসেবে যিনি খ্যাত এবং বাংলাদেশের সাংবাদিকতার অন্যতম প্রতীকৃত, দর্পণ বলা যায়, তোফাজ্জল মানিক মিয়া, এর সাথে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরো একজন যুক্ত ছিলেন মজলুম জননেতা হিসাবে, যিনি খ্যাত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ইত্তেফাক আজকে যে তার বিশেষ প্রতিবেদনে আমি একটু উল্লেখ করি, একটু নিজে একটু পড়ে শোনাই আমাদের দর্শকদেরকে। একটি রাজনৈতিক উদ্দেশ্য সাধনে দৈনিক ইত্তেফাক অভিযাত্রা সূচনা করেছিল। এটা ছিল একটি রাজনৈতিক দলের মুখপাত্র, কি চমৎকার ভাবে বলেছে। সেই সময় ইত্তেফাকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন হোসেন সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তোফাজ্জল হোসেন মানিক মা। তারা ছিলেন একই সূত্রে গাঁথা, একই আদর্শ ছিল তাদের, একই লক্ষ্য ছিল তাদের। বড় দাগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান অনস্বীকার্য। মানে ডাকসাইটের চার নেতা এখানে প্রকাশের পর অচিরে এই পত্রিকার নির্ভীক ও আপসহীন তীব্র দ্রোহ নিয়ে দেশের স্বাধিকার অর্জনের তাক নিশানায় পশ্চিম পাকিস্তানের ভিতে কাঁপন ধরিয়ে দিয়েছিল। একটা পত্রিকা কিন্তু কাঁপন ধরে দিয়েছে, বিশাল ব্যাপার, বিশাল অস্ত্র। আমি এগিয়ে চলুক এই প্রত্যাশা আমরা করছি। অবশ্যই। এখন খবর হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। দিল্লি কলকাতা প্রতিবেশী দেশের মধ্যে টানাপোড়েনটা আপনি উল্লেখ করছিলেন। বিশেষ খবরটা উল্লেখ করি। দিল্লি কলকাতা মুম্বাই মিশনের সামনে বিক্ষোভ সংঘর্ষ,
ঢাকায় ভারতীয় হাইকমিশনকে তলব করে উদ্বেগ, আগরতলা গুয়াহাটির জি, বাংলাদেশ মিশনীয় ভিসা কার্যক্রম, সব একটা বিশাল একটা হজবরল কিন্তু এই পরিস্থিতিটা কোনোভাবে কাম্য নয়। আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। দুই দেশের শ্রদ্ধাশীল বন্ধুত্ব বন্ধুত্ব, প্রতিবেশী বন্ধুত্ব, মানেই তো বন্ধু। পারস্পরিক একটু সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেহেতু আমরা খুবই ঘনিষ্ঠ, আমাদের তো বিশাল এলাকা জুড়ে ভারতীয় সীমানা, আমাদের বলতে গেলে তিন দিকেই ভারত অবস্থিত, এটি বড় রাষ্ট্র। ভারতের সাথে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই হিসাবে আমাদের দু দেশের মধ্যে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ ভারতের যে ভূমিকা, সেটা আমরা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের কৃতজ্ঞতা জানাই। কি তার অর্থ এই নয় যে ভারত কোনো জায়গায় আমাদের উপর খবরদারি করবে। সেটাই একইভাবে বাংলাদেশেও এমন কোনো আচরণ করা উচিত নয়, বাংলাদেশে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা ভারতের আত্মসম্মানে লাগে। আরেকটা কথা আজাদ ভাই, দেখেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান বা ভারত বা আরো যারা আছে, আফগানিস্তান, এই ইয়ের ভিতরে একমাত্র কিন্তু ভারতে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ আছে। অবশ্যই এটা একটা সিমিলারিটি। এই জন্য আমি বললাম যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরো অন্যান্য খবর পরিষদ, কিন্তু যে সম্পর্কটা এখন যে পর্যায়ে গেছে, এটা কাঙ্ক্ষিত থেকে ফিরে আসা উচিত, এটা ফিরে আসা দ্রুত ফিরে আমি আসা আপনার সাথে শতভাগ সমর্থন করি। এবং এই ক্ষেত্রে দুই দেশের জনগণের, দুই দেশের সরকারের সমান দায়িত্ব। এখন কিছু ভোটের খবর পড়ি। শতাধিক আসনে বিএনপির পথের কাটা বিদ্রোহী প্রার্থী, একাধিক প্রার্থী মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ, দলের বিরুদ্ধে নির্বাচন করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি বিএনপি। এটা সবসময় হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে আবার এটা তুলে নেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে যে এই যে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে, সেটা হচ্ছে বহিষ্কার করা হবে, আবার কিছুদিন পর আবার সময় সুযোগে সবাইকে আবার ফিরিয়ে আনা হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল এটি হয়। বিএনপি তো আমরা কিছুদিন আগে যাদেরকে এর আগে বহিষ্কার করা হয়েছে, বড় দলের প্রার্থী বেশি, এগুলো বোঝানোটা অনেক কঠিন ব্যাপার। যারা এই দলের নেতৃত্ব দেন তারা বুঝেন। তারেক রহমান আসতেছে কালকে, এরপর হয়তো নেতা আসলে হয়তো এই মনের হয়তো একটা মিনিমাইজ অনেকটা হয়েও আসতে পারে, অনেক পরিবর্তন হবে, সেটাই অবশ্যই আশা করা যায়। প্রিয় দর্শক, আরো খবর, হাতিয়ার চরের দখল নিতে গোলাগুলি, নিহত 5, আইন শৃঙ্খলা। আপনি বলেন তো কতদিন পরে এই ধরনের একটি খবর পেলেন? না, এই ধরনের খবর টবর কিন্তু প্রায়ই আসতেছে। খবর কতদিন বলে বলা হয়, চর দখলের খবরটা একটু অনেকদিন পরে আসলো আর কি। এইভাবে এত বড় করে বা 5 জন নিহত হচ্ছে ঘটনা, ভোলার চর দখলের খবর আমরা শুনেছিলাম। এই চর দখল নিয়ে অনেক কবিতা রচিত হয়েছে, অনেক উপন্যাস রচিত হয়েছে, অনেক নাটক হয়েছে, চলচ্চিত্র হয়েছে। এই চর দখলে আমরা আবার ফিরে যাচ্ছি নাকি? আসলে কি আমরা কি পিছনে যাচ্ছি না, এই প্রশ্নটাই থাকে। আরো খবর পড়ি আমি। রাজশাহীতে মবের মধ্যযুগীয় বর্বরতায় ভ্যান চালকের মৃত্যু। আমি কোথায় নেমে আসছে দেখেন, একজন ভ্যান চালকের উপরে মব সৃষ্টি করা হচ্ছে এবং তার মৃত্যু পর্যন্ত ঘটানো কিভাবে হয়েছে একটু যদি করেন, তাহলে বোঝা যাবে কোন জায়গায় আমরা গেছি, কত দূর নিচে নেমে গেছি আমরা। রাজশাহীর বাগমারায় শতাধিক মানুষের সামনে ওমর ফারুক, বয়স তার 28, যুবক নামের এক ভ্যান চালককে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। চুরির অপবাদে তাকে প্রকাশ্যে উলঙ্গ করে 2 ঘন্টা ধরে লোহার রড দিয়ে পেটানো হয়, হাতে পায়ে ঢুকিয়ে দেওয়া হয় লোহার পেরেক, পানি চাইলে কয়েক দফায় চুবানো হয় নদীতে, এরপর তার পায়ু পথে ঢুকিয়ে দেওয়া হয় শুকনো মরিচের গুঁড়া। এই যে মধ্যযুগীয় পরে তাকে মাদকের নাটক সাজিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা সদরের সিএনজি মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে সদস্যরা মধ্যযুগীয় পাশবিকতা চালায়। শনিবার কারা হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা। এটাই কি জুলাই আন্দোলনের ফসল? জুলাই আন্দোলনে আমরা জাতি পুরোটা চেয়েছিল একটা এই ধরনের থেকে জাতি উদ্ধার পাবে, এবং তার সহকর্মী এই কাণ্ডটা ঘটিয়েছে। সিএনজি উপজেলা সদস্যের সিএনজি মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে সদস্যরা মধ্যযুগীয় পাশবিকতা চালায়। আইন শৃঙ্খলা বাহিনী কি করলো তাহলে? এই যে দিবালোকে এতজন মানুষের সামনে ঘটনা। একটা সংগঠনের একজন সদস্য যদি কোনো অপরাধ করে থাকে, সেটা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নিয়ে
কি নির্মম ভাবে, কি নিষ্ঠুর ভাবে, কি পাশবিক ভাবে। আরে ভাই, পরে আরেকটা খবর কিন্তু আরো এরকম, বগুড়ায় ব্যবসায়ীকে শোরুম থেকে ফিল্ম স্টাইলে পরে হত্যা। এখন তো ফিল্ম স্টাইলে মানে দিনের বেলা নিয়ে এসে তাকে হত্যা করা পড়তো। নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমাদের। এই দুটা খবরই কিন্তু এই কয়েকদিনের যে ঘটনাগুলো, এগুলো তো মাঝখানে থেমে গিয়েছিল। আমরা আশা করেছিলাম যে শান্তি করছে, কিন্তু আবার বেড়ে গেছে। দেখেন, একটা মিছিলের ছবি আছে, মশাল মিছিলের ছবি, সেটাও কিন্তু মবের বিরুদ্ধে, উদীচী এবং ছায়ানটের। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এই দুটি সংগঠন কি ভূমিকা পালন করছে? এই মুহূর্তে একটা ভূমিকা পালন কেউ না কেউ করতে হবে। কিন্তু এই দুটি সংগঠনের, দুটি প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে, সবকিছু ধ্বংস করা হয়েছে। তাহলে আমরা কি আমাদের সংস্কৃতিটাই শেষ করে দিতে চাই কিনা? শেষ। আপনাদের দেখেন, প্রিন্ট মিডিয়া যেরকম দুটি পত্রিকা এর আগে হয়েছে, শুধু এই দুটি পত্রিকায় তো সর্বশেষ বলা যাচ্ছে না আর কি হয়, কিন্তু এর আগেও তো পত্রিকা, টেলিভিশন, সত্যিকার অর্থে এখন তো ইসির উপর সম্পূর্ণ দায়িত্ব। দেশ এখন নির্বাচনের সামনে, ইসিকে আরো শক্তিশালী হতে হবে। ইসি আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলছে আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই, কিন্তু ইতোমধ্যে তাদের কিছু কার্যকলাপ, তাদের দুর্বলতা খালি ভোট ব্যবস্থার মধ্যে দেখিয়ে দিচ্ছেন না, ভোটের পার্শ্বক্রিয়া তারা কতটুকু শক্তিশালী বা তারা কতটুকু দেখাতে পারবেন, সেটা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, আমরা আরো কিছু খবর আছে, এটা এই পাতায় মোটামুটি শেষ খবর। আমরা ইত্তেফাকের শেষ পৃষ্ঠাটা পড়ি, তারপর আপনার কাছে আবারও আসতেছি। এখানে ডক্টর ইউনূসের একটি বক্তব্য, ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন সহ একনেক সভায় 22 প্রকল্পের অনুমোদন। আরো এটা একটু বড় করে লেখা হিসেবে আমার চোখটা এদিকে গেছি আর কি। আরো গুরুত্বপূর্ণ একটি খবর আছে, গণতন্ত্র উত্তরণকে বাধাগ্রস্ত করতে একটি মহল চক্রান্ত করছে, মির্জা ফখরুল। আগুন নেবেনি, গণমানুষের হৃদয়ের পাশে দাঁড়ান ফরহাদ মাঝার। লন্ডনে বিক্ষোভ করতে গিয়ে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার, যে ফিলিস্তিনের পক্ষে উনি জনমত তৈরি করতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স রাজনৈতিক ছাড়া জমা না দেওয়ার নির্দেশ। গানম্যান প্রদান অতি গোপনীয়, নাম প্রকাশ নিরাপত্তায় আরো ঝুঁকিপূর্ণ, শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তা। অথচ 12 জনকে যে গান দেওয়া হবে, পক্ষান্তরে কোনো কোনো 20 জনের কথা, তাদের নাম সহ কিন্তু ছবি সহ কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। লুকানো থাকে নাকি? নরসিংদীতে তাঁত শ্রমিককে কুপিয়ে হত্যার খবর আরো একটা দেখেন। এই খবরের মধ্যে দিয়ে রাজনীতি কিছু ভোটের খবর রাখুন। জামালপুর 3 আসনে লড়াইয়ে আভাস, দুটিতে নির্ভর বিএনপি, তাদের ছবি সহ খবরটি এসছে, প্রতিদিন আসছে। রাউজানে সংখ্যালঘুর ঘরে আরেকটি ঘটনা। এখানে বলা হয়েছে সংখ্যালঘুর ঘরে দরজায় হুক লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ, অল্পের জন্য বেঁচে গেল 12টি প্রাণ। এর আগে এক বিএনপি নেতার ঘরে দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে তার শিশুকন্যা, সেটা এখানে হুক লাগানো, এই জন্য বললাম যে এখানে হুক লাগানো হয়েছে, ওখানে তালা লাগানো হয়েছে। একটা শিশুকন্যা মারা গেছে, যে আরো 2টি সন্তান তাদের, এবং যিনি গৃহকর্তা তিনিও গুরুতর আহত হয়েছেন, তাদের চিকিৎসাধীন আছেন। অত্যন্ত সংখ্যামূলক খবর, কিন্তু কয়েকটা খবরই শেষ দিকে এসছে। আরো সংখ্যা অনিশ্চয়তার কথা বলেই 122 আসনে প্রার্থী দিল এনডিএফ, জাতীয় পার্টির একটা অংশ আরো কয়েকটু নিয়ে মিলে তারা 122টি আসনে তারা দিচ্ছে। পরবর্তীতে আরো তারা বাড়াবে, তাদের ছবি সহ খবরটি এসছে। র্যাবের টিএফআই ছেলে গুম নির্যাতনের খবরে শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরু। রংপুরে আক্তার ও কুমিল্লা হাসনাতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, এটা এনসিপির নেতাদের কথা বলা হয়েছে এখানে। চট্টগ্রামে আলিফ হত্যা মামলা বিচারিক আদালতে পাঠানোর আদেশ। এই ছিল খবরগুলো। আমরা যে খবরটা আজকের জন্য বাছাই করা হয়েছে সেটা কথা বলে নিয়েছেন। এই খবর নিয়ে কিছু বলতে পারেন? এই যে একটা বড় সংবাদ সম্মেলন, এটা তো নির্বাচনী ব্যাপার, এখন তো পুরো দেশই নির্বাচনের দিকে বা নির্বাচন নিয়ে মাতামাতি করছে। জাতীয় পার্টি কয়েকটা ভাগ হয়ে গেছে, এর মধ্যে 2টি ভাগ আমরা দেখছি, যে 2টি ভাগ তারা এক হয়ে আরো কয়েকটি দলকে নিয়ে এটা জোট করেছে। দেখা যাক কি হয়। এখানে কিন্তু ডাক সাইডের বেশ কিছু নেতা কিন্তু জাতীয় পার্টি নেতা ডাক সাইডে, কিন্তু কর্মী কতজন আছে? আচ্ছা, দেখা যাক। আমরা জাতীয় পত্রিকা শেষ করি, নেতা দিয়ে তো দল চলে না। প্রিয় দর্শক, আমাদের হাতে যেহেতু এখনো 2টি স্থানীয় পত্রিকা আছে, আমরা পড়ার চেষ্টা করছি। যেগুলো জাতীয় পত্রিকা পড়েছি সেটা আর পড়বো না এখানে। সিলেট 5 আসন, ওবায়দুল্লাহ ফারুক বিএনপি জোটের প্রার্থী, বিদ্রোহী চাকসু মামুন। এটা বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল চাকসু মামুন পাবে, কিন্তু চাকসু মামুন
জি। বেশ কিছুদিন ধরেই তৎপরতা চালাচ্ছেন। তিনি স্থানীয় কিছু বিষয় নিয়ে বেশ আন্দোলন সংগ্রামও করেছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, মোটামুটি বিএনপি থেকে নমিনেশন দেওয়া হলে, মনোনয়ন দেওয়া হলে চাকসু মামুন পাবেন এর একটা ধারণা ছিল, কিন্তু যেহেতু তারা একটা ঐক্য করেছেন, জমিয়তে উলামা ইসলামের সভাপতি অত্যন্ত একজন মানুষ, পুরনো মানুষ, আর রাজনীতিতে এখানে ভোটের হিসাবটা কিন্তু এখনো এলোমেলো হয়ে চাকসু গেছে। মামুন বয়সের দিক দিয়ে নবীন হলো, কিন্তু রাজনীতিতে বেশ অভিজ্ঞ এবং এলাকায় যথেষ্ট জনপ্রিয়। ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন, এই হিসেবে তার নাম চাকসু। আর চট্টগ্রাম ওবায়দুল্লাহ ফাকলা সবাই কিন্তু একটা ডাকছে, এটা কিন্তু আলিম, বড় কেন্দ্রীয় সভাপতি, একজন জমিয়তুল উলামা ইসলামের মতো একটা দলের কেন্দ্রীয় সভাপতি, অবশ্যই একজন অভিজ্ঞ মানুষ এবং যোগ্য মানুষ, জ্ঞানী মানুষ অবশ্যই। আর দেখা যাক কি হয়, শেষ বেশ কি আসে। আরো খবর, সিলেটের 4টি সহ এর থেকে 46,419 কোটি 66 লক্ষ টাকা ব্যয়ে 22 প্রকল্পের অনুমোদন। সিলেটের মধ্যে সিলেটের 4টি প্রকল্প আপনি যদি উল্লেখ করেন একটু। জি, একটু আপনি উল্লেখ করেন এগুলো একটু আপনার হাতে। সিলেট সিটি কর্পোরেশন জলাবদ্ধ নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, দ্বিতীয় সংশোধিত সিলেট বিভাগের উপজেলা ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, সুরমা কুশিয়া নদী অববাহিকার উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা সহ জাতীয় আর ইম্পর্টেন্সটা হচ্ছে যে পানি উন্নয়নের ব্যাপারটা, কিন্তু জলাবদ্ধতা নিরসন, জলাবদ্ধতা এবং পানি উন্নয়ন, যেটা এই খাতে বরাদ্দ জি অনেকবার হয়েছে। আগে সরকার অগ্রসরও করেছে, কিন্তু আলোর কোনো কাজ মানে পুরোপুরি শেষ হয়নি, যে জলাবদ্ধতার নিরসন হয়নি। বারবার বলা হয়েছে কাজ শেষ করেছেন, কাজ শেষ হয়ে গেছে, কিছু কাজ হয়েছে, বলা হয় যে কাজ শেষ আর জলাবদ্ধতা হবে না। সাবেক অর্থমন্ত্রী আমাদের আবুল মাল আব্দুল মুহিত সাহেব কুশিঘাটে কিন্তু বিশাল একটা প্রকল্প হাতে নিয়েছে। না, ওইটা তো পানির জন্য, এটা হচ্ছে জলাবদ্ধতা নিরসন, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি। শহরের সিলেট মহানগরের পানি বিশুদ্ধ, জি মোটামুটি বিশুদ্ধ, কিন্তু তার জলাবদ্ধতা তো এখন রয়ে গেছে, জলাবদ্ধতা রয়েছে, কাজ হয়েছে ছোট ছোট। ঠিক আছে, আমরা তো একটা বরাদ্দ পেলাম, এখন দেখা যাক কি হয়। টাকার অঙ্ক কিন্তু বিশাল, 46,419 কোটি পুরোটা 22টি প্রকল্প, 22 প্রকল্পের মধ্যে আমরা পেয়েছি 4টা। এই 4টা যদি পুরোপুরি ভাবে বাস্তবায়ন করা যায়, নিশ্চয়ই কিছু না কিছু ফলাফল পাওয়া যাবে। অনেক টাকার ব্যাপার। নিরসনে 4,099 কোটি 499 কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। আরো খবর পড়ে শেষ করে নিয়ে আমি চেষ্টা করি। সিলেট 5 আসন সহ জমিয়তকে 4 আসন ছেড়ে দিল বিএনপি। এটারই কিন্তু একটা আছে, সিলেট একটা আরো অন্যান্য খবর, জালালাবাদ রাজীব রাবিয়া মেডিকেল কলেজ স্পোর্টস সপ্তাহ উদ্বোধন, গোয়াইনঘাটে বিএনপির কর্মী সভা, হাকিম চৌধুরী সহ এলাকার আপামর জনতাকে নিয়ে নতুন উন্নয়ন অভিযাত্রা শুরু করব। আরিফুল হক চৌধুরী, এই মনে হয় একটা সুন্দর একটা জিনিস হয়ে আসে। চমক দেখি আরিফুল হক চৌধুরী জীবনে তার এই পর্যন্ত অনেকগুলো চমক আছে। এটা একটা চমক, তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করবেন এটা আমরা জানতাম, তিনি একবার ঘোষণাও দিয়েছিলেন। তারপর তিনি দলীয় সিদ্ধান্তে এখন একটা উপজেলা, 3টি উপজেলা নিয়ে জঞ্জাপুর, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ, আসলে এলাকাবাসী কিন্তু প্রথমে রিসিভই করেনি, তাকে গ্রহণ করেনি, কিন্তু এখন যিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন তার ব্যাপারে ওনাকে বিপক্ষে চৌধুরী জনপ্রিয়, এটা কিন্তু আরিফুল হক চৌধুরী কেরাসমা, তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। এখন আমরা যে ছবিটা দেখছি এবং হাকিম চৌধুরীর মুখে যে হাসিটা, এই হাসিটা যদি সত্যিকারের হাসি হয়, আমরা আশা করি সত্যিকারের হাসি। কারণ রাজনীতির মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, রাজনৈতিক দলের মধ্যে প্রকাশ্যে একটা থাকে, ভিতরে আরেকটা থাকতে পারে। তো যদি আরিফুল হক চৌধুরীর এই চমকটা সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে তার পথটা অনেকটা, উনি তো জনগণের প্রতিনিধি ছিল হাকিম সাহেব, আর এদিকে হচ্ছে সিলেটের জনমানুষের নেতা ছিল। জনমানুষের নেতা, কিন্তু যে জায়গায় গেছেন সেটা তার জন্য নষ্ট। হ্যাঁ, তার যদিও এর আগে সাইফুর রহমান সাহেব ওই এলাকাতে নির্বাচন করেছিলেন। আশা করি আরিফুল হক যে আশঙ্কাটা ছিল, এই মানে একত্রিত হওয়াটা, আশঙ্কাটা অনেকটা কেটে গেল, আশা করতে পারি আমরা। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ পৃষ্ঠায় একটু খবরটা পড়ে নিই। সমাজ রাষ্ট্রকে এগিয়ে নিতে যোগ্য শাসক নির্বাচিত করার বিকল্প নেই, জামাতের প্রার্থী মৌলানা হাবিবুর রহমান। আরো খবর, সবাইকে ঐক্যবদ্ধ করে রেইনবো দেশ গড়বে খন্দকার আব্দুল মুক্তাদির। রেইনবো অর্থাৎ সেই সম্মিলন, 7 সমন্বয়ে রেইনবো, 7 রঙের রেইনবো বলা হয় সাধারণত। দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ খাতে সোনা
সোনারগাঁও স্টিলস লিমিটেড একটি অবস্থার নাম, স্টিল মিলের একটি খবর আর কি। এটা দেশের সিলেটের তারা ব্যবসায়িক চারটি ব্যাপার। জেলাকে নিয়ে তারা একটি অনুষ্ঠান করেছে। আর একটি খবর, আরেকটি ব্যবসায়িক গ্রুপের খবর আছে, বারাকা গ্রুপের 4টি প্রতিষ্ঠান বার্ষিক আমি ওই মৃত্যুর খবরটা আগে আবার চোখের সামনে ভেসে উঠছে। বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় সাবেক মেম্বার হিরণ মিয়ার মর্মন্তুদ। এর আগে প্রথম পৃষ্ঠায় আরেকটি খবর আছে, আপনি তো খেয়াল করেন, এই যে জকিগঞ্জের ট্রলির ধাক্কায় মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু। আসলে এই যে ঘটনাগুলো, দুর্ঘটনা প্রতিদিন হচ্ছে, মব সৃষ্টি করে মারা হচ্ছে, তারপরে আসি খবর তো হচ্ছে, খবরই নানাভাবে থাকবে, আরো অনেক খবর তো খবরের পিছনেই থেকে সব যায়। খবর আসে, সব এটা খবর বলা, তবে আসে। এখন আগের চেয়ে খবর পাওয়াটা সহজ হয়ে গেছে। হ্যাঁ, এখন উপজেলা পর্যায়ে, এমনকি ইউনিয়ন পর্যায়ে যে ঘটনাগুলো ঘটছে সেটা দ্রুত চলে আসে। যে আপনি যেটা বলছিলেন যে বারাকা গ্রুপের 4টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা, একটি ভালো কাজ করে যাচ্ছে বারাকা গ্রুপ, ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই ছিল মোটামুটি সিলেটের ডাকের শেষ পৃষ্ঠা। না, আর ভিতরের কোনো খবরই আমরা দিতে পারছি না, যেহেতু আর পত্রিকায় আছে। যে আমরা আমাদের সময়ের একবার শেষ পর্যায়ে চলে আসছে। আমরা যুগভিত্তিক হাতে নিচ্ছি। সিলেটে নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের তালিকা হচ্ছে, একটা ভালো একটা খবর আসছে, শুনলাম এটা। আরো কিছু খবর পড়ে শোনানোর চেষ্টা করছি। আজকে নির্বাচনী খবর বেশি, নির্বাচনী খবর পড়ে, এগুলো যেহেতু জাতীয় পত্রিকা আমরা পড়েছি যে ছাড় দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে আরো 400 কোটি টাকা বরাদ্দ পেল সিসি, এটা আমরা পড়েছি। এই যে একটা নতুন খবর আমরা শুনলাম হবিগঞ্জের, রেজা কিবরিয়ার বিপরীতে প্রার্থী হচ্ছেন শেখ সুজাত আলী। অনেক চড়াই উত্তরের পর রেজা কিবরিয়াকে বিএনপি থেকে দেওয়া হলো, কিন্তু বাদ সাধলো বিএনপির আরো নেতা আর সাবেক সংসদ সদস্য শেখ এবং জনপ্রিয় শেখ সুজাত আলী। দেখা যাক এখানে কি ঘটে। দলের বিরুদ্ধে প্রার্থী হবেন বিএনপির মামুন, যেটা আমরা করেছি। আর আরেকটি খবর আপনি খেয়াল করেন হয়তো, একটা ব্যতিক্রমী খবর, এবার মুক্তাদিরের মুক্তাদির সাহেব গতকাল সিলেট জেলা প্রেস ক্লাবে গিয়েছিলেন, সেখানে তিনি বেশ সময় ছিলেন এবং কথা বলেছেন মন খুলে। আসলে এখানে দুই নেতার মধ্যে একটু আমরা একটু ডিফারেন্স দেখতেছি, দেখেছি আগে থেকেই দেখছি যে দুজনের মধ্যে একটু দূরত্ব, মন কষাকষি ছিল। কালকে মুক্তাদির সাহেবের যে কথাগুলো, আমি নিজে ছিলাম তো, তার কথা তিনি আন্তরিকভাবে আরিফুল হক চৌধুরী, আসলে এটা একটা উদাহরণ, এবং তার যে মেয়র থাকাকালীন তার যে কার্যকলাপ, এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে আমাদের মধ্যে, অনেকে কথা বলেছেন এ নিয়ে। এই প্রসঙ্গ, এই কাজগুলো প্রশংসা করতেই হয়, প্রশংসা করতে, এবং তাদের দলের জন্য এটা ভালো হলো আসছে। মানসিকতা ভালো মানুষের পরিচয় দিয়েছেন ওনারা। হবিগঞ্জে আর একটা দেখেন, হবিগঞ্জে ষড়যন্ত্রের শিকার নরসুন্দর, ষড়যন্ত্র করে তাকে তার অস্ত্র তার এখানে দিয়ে তাকে ধরা হয়েছে। বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা সহ চুরি ঘটক রিমান্ডে, ওটারই খবরের অংশ সম্ভবত। সিলেট 10 দিনে 91 অপারেশন ডেভিল হ্যান্ড। 20 ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ। মৌলভীবাজারে আওয়ামী লীগের 7 নেতা গ্রেপ্তার। আরো খবর, সুনামগঞ্জে 5টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন 21 জন। রাষ্ট্রকে এগিয়ে নিতে যোগ্য শাসক নির্বাচিত করার বিকল্প নেই, জামাতের আমির শহর আমির জেলা আমির এক নম্বর প্রার্থী। হবিগঞ্জে 31 লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করে জিরাগুলো কি করা হবে, সেটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, এগুলো তো যেটা রাষ্ট্রীয় সরকারি কোষাগারে সেটা যেন আসে, সেই প্রত্যাশা রইল। আপনি মোটামুটি তো সবই আলোচনা করেছেন। এখানে একটা খবর, যেটা 20টি ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ। ওই যে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো কাজ হয়েছে। ঝুঁকিপূর্ণ, এগুলো ঝুঁকি মুক্ত করা উচিত, সেখানে ব্যবস্থা নেওয়া যেতে পারে। হ্যাঁ, এখানে বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া। এই যে হাজারো মানুষ যে দুর্ভোগে পড়লো, ওইদিকে তো মানুষ চলাচল করে, সেটাই সেখানে নিরাপত্তা এই জন্য আমাদের অনেক বিষয় এবং দেখা যায় যারা সমস্যার সমাধান না করে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া হয়। আমরা কি মনে হয় এখানে ভিতরের কথা একটু আমি দেখে নিই। বায়ু দূষণের ঝুঁকি সমাধানে প্রয়োজন সরকারের সদিচ্ছা, সম্পাদিত করা বলে কিছু, এটা সবসময় ভালো কথাগুলো লিখে থাকে পত্রিকা। আমরা কি শেষ করে নিয়ে আসছি আমাদের সময়। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা আরো বিশ্লেষণ করার সুযোগ ছিল। আজকে কিন্তু একজন ভালো বিশ্লেষক আমরা পেয়েছিলাম, যিনি হচ্ছে সিলেটের প্রথিতযশা একজন সাংবাদিক, জ্যেষ্ঠ সাংবাদিক আমরা বলি,
জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি। এখানে আমি আরেকটা সংগঠনের সাথে তার জন্মলগ্ন থেকেই জড়িত, সিলেটের একমাত্র সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নাল টেলিভিশন সাংবাদিকদের সংগঠন, সেই সংগঠনের সাথে আমি জড়িত, যাকে এটা আমার সভাপতি হিসেবে আমি 3 বার দায়িত্ব পালন করেছি। সক্রিয় একটা সংগঠন। আমরা যেহেতু প্রিন্ট মিডিয়ার কথা বলছি, একটা বৈশিষ্ট্য আপনাকে বলে রাখি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, সিলেটের যতগুলো সাংবাদিকদের সংগঠন আছে, আমাদের 2টা প্রেস ক্লাব আছে, ইন্ডিয়া আছে, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে, আরো নতুন নতুন সংগঠন হয়েছে, অনলাইন প্রেস ক্লাব আছে, প্রত্যেকটা সংগঠন সক্রিয় সংগঠন। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই পরিচয়টা জানতাম, কিন্তু বাই দিস টাইম মনে ছিল না। আপনি মনে করেন মনে সবকিছু রাখা। অনেক ধন্যবাদ। আমাকে বলতে হলো যে আমি দুটি সংগঠনে আছি। অনেক ধন্যবাদ জানাব। প্রিয় দর্শক, আমরা তো সিলেটের জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হিসেবে পরিচয়টা করিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম, কিন্তু ইমজা কিন্তু অত্যন্ত একটা ভালো দায়িত্ব পালন করছেন ইলেকট্রনিক্স মিডিয়া। সেটা 2বারের সভাপতি ছিলেন, 3বারের সভাপতি দায়িত্ব পালন করেছেন। এই জন্য করে সিল টিভির পক্ষ থেকে আবার যেহেতু আমাদের এটা প্রিন্ট মিডিয়া, এখান থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এতক্ষণ আমাকে সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পিছন থেকে যিনি সহযোগিতা করলেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে এইটুকুই বলবো, আগামীকালকে আবারও 3টি পত্রিকা নিয়ে আরো নতুন অতিথিকে নিয়ে ঠিক এই সময় দেখা হবে। সেই পর্যন্ত সিলেটের তাজা খবর জানার জন্য অপেক্ষায় থাকুন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।